মোনালিসাকে এবার প্রান্তিক দুর্ঘটনার হাত থেকে বাঁচালে মোনালিসা খুশি হয়ে প্রান্তিককে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রান্তিক রাতের বেলা যখন ঘুমোয় তখন বারবার করে তার সেই দুঃস্বপ্নগুলি মনে পড়ে, কিভাবে সে হারিয়ে গেছিল। তখনই প্রান্তিক উঠে পড়ে আর বলতে লাগলো, না, আমি সেই পুরনো অতীত আর মনে করতে চাই না। সেই পুরনো অতীতে আমার কিছু মনে পড়ছে না, শুধু ওই দুর্ঘটনার মুহূর্ত ছাড়া। সেটা মনে করে আমি কষ্ট পেতে চাই না। এই বলে প্রান্তিক নিজেকে আর স্থির রাখতে পারে না। তখনই প্রান্তিক বা রাতের বেলায় বেরিয়ে যায় বস্তি থেকে। অন্যদিকে দেখা যায় মোনালিসা রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। এদিকে কম্পাস আর বিহান ঘুমিয়েছিল, কিন্তু কম্পাস হঠাৎ করে দেখতে পায় বিহান ঘরে নেই। তখন কম্পাস তাড়াতাড়ি বলতে লাগলো, বিহান স্যার কোথায় গিয়েছে? বিহান স্যার, বিহান স্যার। বিহান তখন এসে পড়ে আর বিহানকে দেখে কম্পাস তখন বলতে লাগলো, আপনি কোথায় গিয়েছেন বিহান স্যার এত রাতে? বিহান তখন বলতে লাগলো, আগে আমি গিয়ে বসি, তারপর তোমাকে সবটা বলছি। এরপরে বিহান একটা পুরনো অ্যালবাম নিয়ে আসে, আর সেই অ্যালবামটা ছিল তাদের পুরনো সমস্ত ছবিগুলি। আর বলতে লাগলো, এই অ্যালবামটা আমি আমার মায়ের আলমারি থেকে নিয়ে এসেছি, এখানে আমরা কোনো কিছু পেলেও পেতে পারি। তারপর সেই ছবিগুলি দেখতে থাকে, আর সেখানে অখিলেশ আর ঋতুজার বিয়ের ছবিগুলি দেখে কম্পাস বলতে লাগলো, মা তো খুব সুন্দর ছিল। তারপরে হঠাৎ করে বিহানে চোখ পড়ে একটা ব্যাগের দিকে, আর বলতে লাগলো, দেখো এখানে মা একা দাঁড়িয়ে আছে আর হাতে একটা ব্যাগ। এই ব্যাগের এতে কার নাম লেখা আছে দেখি? শুভম চৌধুরী। তাহলে এই শুভমটাই কি এই প্রান্তিক? কম্পাস তখন বলতে লাগলো, হলেও হতে পারে। বিহান তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আমরা এত বড় হয়েছে, কখনো তো এই শুভম নামটা আমরা কারো মুখ থেকে শুনতে পাইনি। তখন কম্পাস বলতে লাগলো, ও পুরনো অতীত মনে করে না, ওরা কষ্ট পেতে চায় না, এমনকি বাড়ির কাউকেও কষ্ট দিতে চায় না, সেই জন্য মনে হয় কেউ আর সে কথাটা মনে করতে পারে না। এদিকে মোনালিসা মনে মনে বলতে লাগলো, আমি কি উম, সত্যি কম্পাসকে মেরে ফেলবো? আর যদি সত্যি কম্পাসকে মেরে ফেলি তাহলে কি আমি ধরা পড়ে যাব? আর যদি ধরা পড়ি তাহলে তো আমি একজন ক্রিমিনাল হয়ে যাব। না, 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 এটা হতে পারে না। আমার তো তাহলে জেল হয়ে যাবে। আমি এবার কি করব? কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে ভাবতে থাকে যে না, আমাকে কম্পাসকে মেরেই ফেলতে হবে। এদিকে কম্পাস আর বিহান দুজনে মিলে সেই পুরনো অ্যালবামটা দেখতে থাকে, আর সেই ব্যাগটা ভালো করে দেখতে থাকে। তখন কম্পাসকে বিহান বলতে লাগলো, দেখো কম্পাস, আমরা একটা ক্লু কিন্তু পেয়ে গেছি। আসলে যে শুভমটা আমাদেরই বাড়ির কেউ, সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবার আমাদের জানতে হবে প্রান্তিককে এই বস্তিতে কতদিন ধরে ওই বস্তিতে আছে, সেটা আমাদেরকে খোঁজখবর নিতে হবে। কম্পাস, তুমি এক কাজ করো, তুমি না ফোন করো। তখন কম্পাস বলতে লাগলো, না, আমি এত রাতে ফোন করতে পারবো না। এত রাতে যদি ফোন করি তাহলে ওরা কি ভাববে? ওরা আমাদেরকে খারাপ ভাববে। তখন বিহান বলতে লাগলো, আরে না, তুমিই তো বলেছিলে ওরা নাকি সে বস্তি পাহারা দেয়, ওরা সহজে ঘুমায় না। তাহলে তাহলে ওরা কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? আমার তো মনে হয় না ওরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। প্লিজ কম্পাস, তুমি ফোনটা করো। এইদিকে মোনালিসা বলতে লাগলো, না, আমাকে কম্পাসকে রাস্তা থেকে সরাতে হবে, তার জন্য যা করার আমাকে করতে হবে। আমি কিছুতে কম্পাসকে ছেড়ে দেব না। কম্পাস আমার অনেক বড় ক্ষতি করেছে। অন্যদিকে দেখা যায় প্রান্তিক এতটা জোরে বাইকটা চালাচ্ছে রাস্তায়, আর এসে ধাক্কা লেগে যায় সেই মোনালিসার সাথে, আর ধাক্কা খেয়ে মোনালিসা নিচে পড়ে যায়। তখনই প্রান্তিক তাড়াতাড়ি ই বাইক দাঁড় করিয়ে নেমে পড়ে, আর বলতে লাগলো, দেখে হাঁটাচলা করতে পারেন না, কিভাবে হাঁটাচলা করেন? এদিকে মোনালিসা প্রচণ্ড রেগে যায় সে প্রান্তিকের উপরে। প্রান্তিক তখন বলতে লাগলো, আরে আপনি ম্যাডাম, আপনি তো বলেছেন আপনি বাড়ি চলে যাবেন, তাহলে এত রাত পর্যন্ত আপনি রাস্তায় কি করছেন? কত বিপদ আপদ, অনেক কিছু তো হতে পারে, আপনি রাস্তায় কি করছেন? তখন মোনালিসা বলতে লাগলো, আমি যাই করি না কেন তাতে আপনার অসুবিধাটা কোথায়? কোথায় আপনার অসুবিধা? তখনই বলতে লাগলো, না, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তো দেখে শুনে হাঁটাচলা করবেন। আর আপনার হাতে এগুলি কি? এগুলি কি? ইঁদুর মারার বিষ। এগুলি নিয়ে আপনি কি করবেন? তখন মোনা তাড়াতাড়ি বলতে লাগলো, আমি এগুলি বাড়ির জন্য নিয়েছি। তখনই প্রান্তিক বলতে লাগলো, আরে ইঁদুর মশাই, আমি জানি যে বস্তিতে থাকে, কিন্তু বড় লোকদের বাড়িতে ইঁদুর থাকে সেটা তো আমি জানতাম না, এখন বুঝতে পারছি। মোনালিসা তো তখন আরও রেগে যায়। এরপরে বলতে লাগলো, শুনুন, রাতের বেলায় একা একা একটা মেয়ে মানুষ এভাবে ঘোরাফেরা করছেন, কোনো তো বিপদ হতেই পারে। আপনি কি ভেবেছেন নিজেকে? কেন এত রাতে ঘোরাফেরা করছেন? তখন মোনালিসা বলতে লাগলো, আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই করব, আপনার বলার কে? আপনি কেন বলতে এসেছেন? শুনুন, আপনি যে আমাকে ধাক্কা দিয়েছেন, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করতে পারি। তখন কি হবে বুঝতে পারছেন তো? তখনই প্রান্তিক বলতে লাগলো, পুলিশে কমপ্লেন করুন আর যা ইচ্ছা তাই করুন, কিন্তু আমি আপনাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আপনি এখন আমার সাথে যাবেন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। তখনই মোনালিসা বলতে লাগলো, না, আমি আপনার সাথে কিছুতেই যাব না, আপনাকে আমাকে পৌঁছে দিতে হবে না, আমি ফোন করব, বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দেবে।
তখন বলতে লাগলো, আমি যেটা বলছি সেটা শুনুন, আমার বাইকে উঠে পড়ুন। এরপরে সেই মোনালিসাকে নিয়ে প্রান্তিক তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে বিহানের কথা রাখতে কম্পাস ফোন করে, আর ফোনটা রিসিভ করে রাজীবকে তখন কম্পাস জিজ্ঞাসা করে যে, রাজীব দা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ফোন করেছি, তুমি কি খারাপ ভাববে? তখনই বলতে লাগলো, না কম্পাস, কি হয়েছে তুমি আমাকে বলো। তখন বলতে লাগলো, এই যে প্রান্তিকদা বস্তিতে আছে কত বৎসর পর্যন্ত আছে? তখন রাজীব সবটা বলে দেয় যে ৪ বৎসর পর্যন্ত প্রান্তিক এই বস্তিতে আছে। এর আগে সে একটা সস্তাতে ছিল, আর সেই সস্তায় তাকে লেখাপড়া শিখিয়েছে। আর ওই প্রান্তিকদা না খুব ভালো ইংলিশ বলতে পারে, এমনকি ওর ট্যালেন্টও অনেকটাই ভালো। এই কথা শুনে সাথে সাথে তখন খুশি হয়ে যায় কম্পাস তখন বিহানকে সবটা বলতে থাকে। বিহান তখন বলতে লাগলো, ও তাহলে তাহলে আমাদেরকে ওই সংস্থায় যেতে হবে। কম্পাস, তুমি কি বলো? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ, সেখানেই যেতে হবে। এদিকে রাজীব তখন বলতে লাগলো, শুনুন, আপনারা গিয়ে একবার খোঁজ করলেও করতে পারেন ওই সংস্থায়। আর সত্যি ওখানে কিভাবে প্রান্তিকদা এসেছে, প্রান্তিকদা যদি তার পরিবারকে খুঁজে পায়, সব থেকে বেশি খুশি হব আমি। আমরা সবাই খুশি হব, কারণ প্রান্তিকদা এই বস্তির জন্য অনেক কিছু করেছে। এমনকি পণ দিয়ে চেষ্টা করে এই বস্তির মানুষগুলো যাতে ভালো থাকে। তাই আমরা চাই প্রান্তিকদা তার আসল পরিচয়টা খুঁজে পাক, সে তার পরিবারকে খুঁজে পাক। তখন কম্পাস বলতে লাগলো, ঠিক আছে রাজীবদা, তোমার কথাটা আমরা কাউকে বলবো না। তুমি আমাদেরকে অনেক হেল্প করেছো, তাহলে এখন রাখি। এই বলে ফোনটা রেখে দে। তারপর কম্পাস আর বিহান দুজনে কথা বলতে থাকে। বিহান তখন বলতে লাগলো, শোনো কম্পাস, আমাদেরকে ওই সংস্থায় যেতে হবে, আর সেখানে গিয়ে খোঁজটা নিতে হবে সত্যি প্রান্তিক কোথা থেকে এসেছে। ও তো বলেছে ও নাকি রেল স্টেশনে ছিল, তাহলে সত্যি কোথা থেকে এসেছে সেই খবরটা আমাদেরকে নিতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে বিহান স্যার, আমরা কালই সেখানে যাব। আর অন্যদিকে দেখা যায় মোনালিসাকে পৌঁছে দিতে চলে আসে মোনালিসার বাড়ির সামনে। আর মোনালিসা তখন বলতে লাগলো, এটাই আমার বাড়ি। তখনই এই প্রান্তিক বলতে লাগলো, বাহ, আপনার বাড়িতেও দেখি বড্ড আলিশান, অনেক বড় লোকের বাড়িতেও। আর শুনুন, আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি এইভাবে হুটহাট করে রাতের বেলা ঘুরে বেড়াবেন না, অনেক বিপদ হতে পারে। তখন মোনালিসা বলতে লাগলো, আপনাকে কে বলেছে আমাকে এত জ্ঞান দেওয়ার জন্য? আপনি কেন আমাকে এতটা জ্ঞান দিতে এসেছেন? আমার যা ইচ্ছা আমি তাই করব। এদিকে মোনালিসার মা উপর থেকে হঠাৎ করে দেখতে পায় ওদের দুজনকে, আর বলতে লাগলো, এটা কে? এটা তো সেনাপতি না, তাহলে মোনা কার সাথে এভাবে কথা বলছে? কে এই ছেলেটা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে বিহান আর কম্পাস দুজনকে বলতে লাগলো, আমাদের বাড়ির না এই পরিস্থিতি এর জন্য আমার মনে হয় মোহিনীই দায়ী। মোহিনী কোনো না কোনো একটা চক্রান্ত করছে। বিহান স্যার, আগে আমরা মোহিনীর সমস্ত খোঁজখবর বের করব, তারপর আমরা না হয় প্রান্তিকের বিষয়ে সবটা জানবো। এই কথাটা বললে বিহান তখন বলতে লাগলো, না, সেটা পরে করব, আগে আমাদেরকে প্রান্তিকের সেই সংস্থায় যেতে হবে, সেখানে গিয়ে প্রান্তিক সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এমনিতে মা খুব ভেঙে পড়েছে, মায়ের এই কষ্ট আমরা দেখতে পারছি না। অন্যদিকে মোনালিসাকে তখন প্রান্তিক বলতে লাগলো, শুনো, আমি তোমাকে একটা কথা বলি, এইভাবে কিন্তু হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া চলবে না, আমি তোমাকে বলছি। তখন মোনালিসা বলতে লাগলো, হ্যাঁ, আপনি আমাকে এত রাতে বাড়ি পৌঁছে দিয়েছেন, তার জন্য আমি যথেষ্ট যথেষ্ট কৃতজ্ঞ। তখন খুশি হয়ে যায় প্রান্তিক তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, ভবিষ্যতে কোনো দরকার পড়লে বলবে।